দর্শক সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা কথা বলবো একীভূত ৫ ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের অবস্থা আল্টিমেট কি দাঁড়াচ্ছে? কি মেসেজ তারা পাচ্ছেন? এখন কি অবস্থানে তারা আছেন? আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম। সাইফুল ভাই, আমাদের সময়ের আলাপে আপনাকে স্বাগত। আমরা বেশ কিছুদিন ধরে গত ৫ তারিখে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর আনুষ্ঠানিকভাবে ৫টা ব্যাংকের, এবং ৬ তারিখ থেকে সেই সব ব্যাংকের পুঁজিবাজারে লেনদেন বন্ধ আছে। কিন্তু বিনিয়োগকারীদের কি হবে সেই বিষয়ে আপনাদের কাছে আসলে পরিষ্কার কি মেসেজ আছে? আমাদের কাছে কোনো পরিষ্কার মেসেজ নেই। আপনি যদি দেখেন যে আমরা গত জানুয়ারি মাসে প্রথম আমরা এই ব্যাপারটা সেন্ট্রাল ব্যাংকে চিঠি লিখেছি যে কোনো লিস্টেড কোম্পানি ব্যাপারে যখন সরকার বা বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নেয় সেখানে যাতে আমাদেরকে বলতে আমি বলতে চাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন, যারা কিনা অল স্টেক হোল্ডারের স্বার্থ রক্ষা করে, আমাদেরকে ইনক্লুড করার জন্য, সো দ্যাট আমরা so we can represent the minority shareholders or the ordinary shareholders and the other stakeholders. কারণ আপনি যখন আপনি রেগুলেটর বা আপনি সরকার বা আপনি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আপনার একটা ডিসিশন নিচ্ছেন, কিন্তু এখানে অবহেলিত থেকে যাচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বেশি ডিপ্রাইভ ক্লাস হচ্ছে দ্য মাইনরিটি শেয়ার হোল্ডার্স, যাদের কিনা আপনার কোম্পানিতে অ্যাক্সেস ছিল না কখনই, এখন ধরেন যারা সিদ্ধান্ত নিচ্ছে সেখানেও অ্যাক্সেস নাই। তাদের পক্ষ থেকে আমরা রিপ্রেজেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু উইচ ওয়াজ নট টেকেন ইনটু কনসিডারেশন। এবং সময় সময় আমরা সরকারের সাথে এই ব্যাপারটা যখনই সুযোগ পেয়েছি আমরা এই ব্যাপারটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি যে মাইনরিটি শেয়ার হোল্ডার থেকে কাউকে না কাউকে যাতে ইনক্লুড করা হয়, সো দ্যাট আমাদের সমস্যাটা কি, মানে আমাদের বলতে আমি বোঝাচ্ছি যে সাধারণ বিনিয়োগকারীদের সমস্যাটা কি সেটা আমরা তুলে ধরতে পারবো। এই ব্যাপারটা হয়নি আনফরচুনেটলি। এখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু মানে মোটামুটিভাবে আমরা আঁচ করতে পেরেছিলাম যে আমাদের অ্যাপ্রিহেনশন যেটা ছিল যে আলটিমেটলি হয়তো সাধারণ বিনিয়োগকারীরা কিছুই পাবে না, এবং সেটাই আপনার এখন আমরা দেখতে পাচ্ছি যে যে ৫টা ব্যাংকের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল যে ৫টা ব্যাংক আর থাকবে না। বারবার আমি বলছি যে আমরা এটা বলতে চাই না যেটা মার্জ, কারণ যখনই আপনার মার্জ হবে তখন শেয়ার হোল্ডাররা কোনো না কোনো ফর্মে কিছু পাবে। আচ্ছা, আপনি এখন যদি বলেন যে না ৫টা ব্যাংক ব্যাংকরাফট, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু ৫টা ব্যাংক ব্যাংকরাফট না বলে বলা হচ্ছে মার্জ করা হচ্ছে, বাট আমরা বলছি এটা বেইল আউট। যে ৫টা ব্যাংকের সাস্টেনেবিলিটি ওয়াজ মোর অর লেস নট দেয়ার, এক্সিস্টেন্স ওয়াজ ডিফিকাল্ট অর ইম্পসিবল, বিকজ আপনার যে ক্যাশ ক্রাঞ্চ ছিল, ডিপোজিটারদের যে ডিমান্ড ছিল, রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো মিট আপ করা যাচ্ছিল না। এবং অ্যাট দ্য সেম টাইম যে এনপিএল 90, মানে there are few banks যেখানে 90% or more than 90% এনপিএল, তো সেখানে কোনো ব্যাংক বাংলা পৃথিবীতে কোথাও এক্সিস্ট করে না, মানে উইচ ওয়াজ দ্য রাইট ডিসিশন টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সো দ্য গভর্নমেন্ট বেল দেম আউট। হ্যাঁ, এটাতে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিনিয়োগকারীদের ব্যাপারে তো গত ১ বছর ধরে এই প্রসেসটা হচ্ছে, কিন্তু বিনিয়োগকারীদেরকে কোনো ইন্ডিকেশন দেওয়া হয়নি। আমরা অন্তত আমানতকারীদের ব্যাপারে কিন্তু বিভিন্ন ইন্ডিকেশন পেয়েছি, কিন্তু বিনিয়োগকারীদের ব্যাপারে মানে শেয়ার বাজারে নিয়ে কোনো আলোচনা আমরাও কিন্তু দেখিনি, শুনিনি। বিনিয়োগকারীদের ব্যাপারে দেখেন, যখন আমরা বিনিয়োগকারীরা এবং আমরা যখন ভয়েস রেজ করা শুরু করলাম যে বিনিয়োগকারীদের কি হবে, এখানে ধরেন স্টক এক্সচেঞ্জ আরেকটু জোরালো ভূমিকা নেওয়া উচিত ছিল, বা অন্য রেগুলেটর যারা ছিল ওনাদেরও ভূমিকা নেওয়া উচিত ছিল। সেখানে গত মাসে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে একটা, আমি বলবো যে একটা দিক নির্দেশনা দিল যে বিনিয়োগকারীদের ব্যাপারে নো ডিসিশন হ্যাজ বিন টেকেন সো ফার, সো নো প্যানিক, সো আমরা উই আর কনসিডারিং। কিন্তু তারপরে আপনার আসলে এই মাসে ৫ তারিখ যেটা, যে ট্রেডিং সাসপেন্ড হয়ে গেল ৬ তারিখ থেকে। ৫ তারিখ থেকে মোটামুটি আমরা বলে নিতে পারি যে এই ৫টা ব্যাংক দে হ্যাভ বিন অ্যাবলিশড। কিন্তু বিনিয়োগকারীরা, আবারও আমি বলছি যে বিনিয়োগকারীদের ব্যাপারে যেটা বলা হলো ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক, দ্যাট দ্য ইনভেস্টার্স উইল গো এমটি হ্যান্ডেড। সেখানেই আমরা আবার আমাদের ভয়েস রেজ করলাম অন বিহাফ অফ দ্য অর্ডিনারি শেয়ার হোল্ডার্স, যে এটা আনজাস্ট। মানে এই যে আমাদের মনে হয় যে ইটস অ্যান ইনজাস্টিস টু দ্য ভেরি স্মল ইনভেস্টার্স, কারণ আপনি প্রায় ৩৭,০০০ কোটি টাকা উইল বি ফান্ডেড টু দ্য নিউ ব্যাংক, নিউ এন্টিটিতে। সেখানে আপনার আমরা যদি সব সাধারণ বিনিয়োগকারীদেরকে এক করি,
সেখানে আমার মনে হয় না যে এটা খুব একটা বড় অ্যামাউন্ট হবে। কেমন অ্যামাউন্ট হতে পারে সেটা ধরেন এখন আনুমানিক? কথা হচ্ছে যে আপনি কিভাবে কম্পেনসেট করবেন। আমরা ক্যাশ কম্পেনসেশন হয়তো হবে না বা হওয়ার কথাও না, কারণ এখানে মানে লজিক্যালি হওয়ার কথা না। তো আমরা যেটা বলছি যে যাদের কাছে শেয়ার আছে ৫টা ব্যাংকের, তাদেরকে আমরা ইকুইটি সোয়াপ যেটা বলি, যে ৫টা ব্যাংকের শেয়ার এগেইনস্টে আপনি নতুন ব্যাংকের শেয়ার দিবেন। এখন কোন প্রাইসে দিবেন? ৫টা ব্যাংকের, ধরেন আমি ৫টা ব্যাংকের যেকোনো একটা ব্যাংকের শেয়ার ধারণ করছি, সেই শেয়ারটার মূল্যমান কী হবে? সো দ্যাটস এ ডিবেটেবল ইস্যু। বাট অফ কোর্স মানে দেয়ার হ্যাজ টু বি এ রেজুলেশন যে গভর্নমেন্ট কী দিতে চায়, দিয়ে সেটার ওই প্রাইসটা, ধরেন আমার 10টা শেয়ার আছে, প্রতিটা গভর্নমেন্ট ভাবলো যে আমাকে ১০ টাকা করে দিবে, সে তাহলে ১০০ টাকা, ১০০ টাকার এগেনস্টে আমাকে নতুন ব্যাংকের ১০০ টাকা মূল্যমানের শেয়ার দিবে। নতুন ব্যাংকের যে এখন যেই ভ্যালুয়েশন, সেখানে আমরা ধরে নিতে পারি পার ভ্যালুতে। মানে এটা হচ্ছে যে একটা ভেরি রাফ ইন্ডিকেটিভ ক্যালকুলেশন, বাট আই এম নট সেইং দ্যাট দিস ইজ গোয়িং টু ইউর প্রাইস। তো সেখানে গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত যদি নিয়ে গভর্নমেন্ট আশ্বস্ত করে, কারণ এটা বাজারে আস্থা ধরে রাখার জন্য এটা খুব জরুরি, কারণ আমাদের এখানে তো এই ব্যাপারগুলি আর হয়নি, আনপ্রেসিডেন্টেড, বাট অন্যান্য দেশে অবশ্যই হয়েছে। আচ্ছা, তারপর আপনার ধরেন এই যে আমাদের এই সমস্যাটা ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, যে ৫টা ব্যাংক কি শেষ? না, ৫টা ব্যাংক অবশ্যই শেষ সামনে তো না। আরো ব্যাংকের হ্যাঁ, সো আমরা অ্যানালাইসিস শিওর যে হচ্ছে। ধরেন আমরা যারা মার্কেটে কাজ করি, আমরা বহু বছর ধরে বলে আসছি যে আজকে যে অবস্থাটা, এই অবস্থাটা আসবে, একদিন না একদিন আসবে। হ্যাঁ, এখন যদি সরকার পরিবর্তন না হতো তাহলে তো এইভাবে আরও হয়তো ১-২ বছর চলে যেত। কিন্তু এটা আসছেই, এটা আপনার ইনএভিটেবল, এটা আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না, রাইট? বিকজ ইউ হ্যাভ টেকেন দ্য মানি আউট অফ দ্য ব্যাংকস, সো দ্য ব্যাংকস হ্যাভ বিন লুটেড, এটা তো কোনো সন্দেহ নাই। তো সেই ক্ষেত্রে আপনার এই ব্যাংক, যে ব্যাংক মানে যে ব্যাংকের ক্যাপিটাল বলেন বা ডিপোজিট বলেন ইজ টেকেন আউট বাই দ্য স্পন্সর্স, সেই ব্যাংক তো টিকে থাকার কোনো শক্তি নাই। এটা হতোই। আচ্ছা, এখন এই ৫টার পরে কি অন্য ৫টা ব্যাংক আসবে কিনা, ২টা ব্যাংক আসবে কিনা, সেটা ইজ অলসো এ কনসার্ন। আচ্ছা, তারপরে আপনার কথা হচ্ছে যে এখানে এনবিএফআই, ৯টা এনবিএফআই এর ব্যাপারে মোটামুটিভাবে সেন্ট্রাল ব্যাংক বলছে যে আনসাস্টেনেবল, তাদেরকে টিকিয়ে রাখা যাবে না। আমরা ডিসএগ্রি মানে করি না, ডিসএগ্রি করার মতো কোনো পরিস্থিতি নাই, কারণ ওই ৯টা যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলছি, দে হ্যাভ নাথিং লেফট। হ্যাঁ, সো সে এই যে ধরেন একটার পর একটা আসবে, তো এই ব্যাপারগুলিতে তো আমরা বিনিয়োগকারীরা যারা, আমরা যেটা বলছি যে একদম কমন শেয়ার হোল্ডার্স হু হ্যাড নেভার হ্যাড অ্যাক্সেস টু দ্য বোর্ড লেভেল, টু দ্য ম্যানেজমেন্ট, ওনারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে শেয়ার কিনেছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ওয়ের আমরা ধরে নিই যে যখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাইক সে ব্যাংকস অ্যান্ড এনবিএফআইস বা বিমা কোম্পানি, ইন্স্যুরেন্সের ফাইন্যান্সিয়ালটা দেওয়া হয় টু দ্য পাবলিক, সেটা একটা রেটিফিকেশন আসে ফ্রম দ্য রেগুলেটরস। হ্যাঁ, এবং এটা বছর পর বছর হচ্ছে, যে যেহেতু আমি বলছি যে কোনো রেগুলেটরি বডি এখন পর্যন্ত কোনো ফ্ল্যাগ রাইজ করে নাই, মানে আনটিল ভেরি রিসেন্টলি। তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের একদম ঢালাওভাবে দোষ দেওয়া ঠিক হবে না, যে আপনারা, যেটা আমরা বলি যে আপনার মানে ইয়োর মানি ইউ হ্যাভ টু ইনভেস্ট ভেরি কেয়ারফুলি অ্যান্ড মাইন্ডফুলি, কিন্তু আপনি যেটার উপর বেসিস করে দিয়েছেন, সেখানে তো রেগুলেটরদের একটা ভূমিকা ছিল। সো এই যে ধরেন আপনার আমাদের যে আজকের ক্রাইসিস, এই ক্রাইসিসে একটা রেগুলেটরি ফেইলিওর তো অবশ্যই ছিল, রাজনৈতিক কারণে ছিল। মানে এখনকার পরিস্থিতি আর গত ১.৫ বছর আগের পরিস্থিতি তো এক না। তো আমি ধরে নিচ্ছি যে রাজনৈতিক কারণে রেগুলেটররা ওনাদের সঠিক ভূমিকাটা পালন করতে পারেনি, বাট নেভারদিলেস একটা ফেইলিওর তো এখানে আছে। তো সেটার আপনার কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আজকে সাধারণ বিনিয়োগকারীরা অ্যাবসলিউটলি ডিপ্রাইভড। মানে এইটা অ্যাবসলিউটলি ডিপ্রাইভড, এই জায়গা থেকে আইনগতভাবে কি কোনো বিধান বিধি, তাদের যে পাওনা পাওয়ার, একদম পাওনাই যদি বলি, কারণ তারা, আপনি যেটা বললেন যে তারা আসলে স্টেটমেন্টে দেখে আসলে বিনিয়োগ করেছে, তারা তো আসলে অন্য কিছু দেখে আসেনি, এবং পুঁজিবাজার নিয়ে দীর্ঘদিন ধরেই আসলে দোলাচলে, ভালো হচ্ছে না, শক্ত অবস্থানে নাই। তাদের পক্ষে যদি এখন একদম খালি হাতে যেতে হয়, তাহলে তো আমাদের আইনেরও তো কিছু বোধহয় ব্যাখ্যা, নতুন সংস্কার দরকার, যেন তাদের তো আপনার বিনিয়োগ সুরক্ষাটা দিতে হবে। একদম আপনি বললেন, উনি আসছেন, উনি এসে বাজারে ট্রেড করতে গিয়ে উনি লোকসানে পড়তে পারেন, কিন্তু তাকে এইভাবে যে তুমি আজকে থেকে নো মোর, এটা হতে পারে কিনা? মানে আইনের ব্যাপারটা যদি বলেন, আইনের ব্যাপারটা একটা সুদূর প্রসারী রেজুলেশন। আপনাকে একটা দীর্ঘ সময় ইউ হ্যাভ টু গো থ্রু এ লিগাল ফাইট। এটা ধরেন ইন্ডিভিজুয়াল যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার্স যারা আছে, ওনাদের পক্ষে তো এটা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অন্যান্য দেশে যেটা হয়, যে আমরা যেটাকে বলি ক্লাস অ্যাকশন স্যুট,
যেটা বাংলাদেশে সাধারণত হয় না, যে সব বা অনেক বিনিয়োগকারী মিলে একটা কেস করে। কিন্তু আমাদের এখানে ধরেন সেইভাবে মানে আপনার এই ফোরামটা তৈরি করা, আপনার আমাদের এখানে জুডিশিয়ারি ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি বলছি না যে অন্য দেশে ইজ নট এক্সপেন্সিভ, অলসো ভেরি এক্সপেন্সিভ, কিন্তু আমাদের এখানে যারা একদম সাধারণ বিনিয়োগকারী তাদের পক্ষে এই একটা আইনি যুদ্ধে যাওয়া, লিগ্যাল ব্যাটেলে যাওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। এখন আমরা যেটা বলছি যে এটা একটা স্পেশাল কনসিডারেশন হ্যাজ টু বি গিভেন বাই দ্য গভর্নমেন্ট, এটা আদারওয়াইজ আপনার এটার কোনো উপায় নেই। তার মানে আমরা এখন পর্যন্ত সেটাই তো হচ্ছে যে ব্যাংকে যারা আমানত রেখেছেন তাদের স্বার্থ চূড়ান্তভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু যারা এই প্রতিষ্ঠানে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা আপাতত এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে তারা কিছুই পাবে না এবং এটা নিয়ে কোনো আলোচনাও হবে না, এরকম অবস্থা কি? আপনার না, আলোচনা হচ্ছে, মানে আপনার ধরেন এখন পর্যন্ত কোনো মানে কোনো ডিসিশন আসেনি, বাট সময় সময় ধরেন আমরা সরকার থেকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে এই আশ্বাসটা পেয়েছি যে ইট ইজ বিং কনসিডার্ড, মানে অ্যাবসোলুটলি নো নো এখনও হয়নি। আমরা এখনও হোপ এগেনস্ট হোপ, আমরা আশা করছি যে হয়তোবা কোনো না কোনো ফর্মে একদম অর্ডিনারি শেয়ার হোল্ডার যারা হু হ্যাড নো কানেকশন উইথ দ্য স্পন্সর গ্রুপ অর দ্য ম্যানেজমেন্ট, যারা কোনো আপনার সুবিধাভোগী শ্রেণীতে ছিলেন না, ওনাদের জন্য হয়তোবা সরকার একটা পজিটিভ কিছু একটা নিয়ে আসবেন, মানে আমরা আশা করছি। যেহেতু এখন পর্যন্ত সরকার থেকে বলা হয়নি, বরং ফাইন্যান্স মিনিস্টার মহোদয় আপনার জাস্ট গত সপ্তাহে বলছে যে বাংলাদেশ ব্যাংকের কথাই চূড়ান্ত না। তো তার মানে হচ্ছে যে মিনিস্ট্রি হ্যাজ অ্যাবসোলিউট কন্ট্রোল অন দ্য ফাইনাল ডিসিশন, এবং সেটা হয়তো আমরা আশা করছি একটু পজিটিভই কিছু একটা আসবে। আমরা আসলে না হলে বিনিয়োগকারীরা বিনিয়োগ বিমুখ যদি হয় তাহলে শেয়ার বাজারের অবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা যেটা দেখছি এখন যে দৈনিক লেনদেনের হিসাবটা যদি দেখি, দৈনিক লেনদেন মোটামুটি অনেক কম, 300 কোটির নিচে গতকালকে শেষ হয়েছে। এইটা কি আসলে এই অনিশ্চয়তারই কোনো প্রভাব? আমরা কিন্তু মাঝখানে সেপ্টেম্বরে দেখেছিলাম প্রায় 1,500 কোটি টাকাতে উঠে গিয়েছিল এবং এরপরে থেকে যখন ব্যাংক একদম কাছাকাছি চলে আসলো যে একীভূত হবে, কোনো ডিসিশন নেই আসলে শেয়ার হোল্ডারদের ব্যাপারে, তারই কি আসলে এই প্রতিচ্ছবি এইটা? সূচকও কমে গেছে মোটামুটিভাবে জুনের পরে সর্বনিম্ন, বাজার মূলধনও কমে গেছে এই জুন জুলাইয়ের পরে মোটামুটি সর্বনিম্ন। তো এটা কি এই অনিশ্চয়তা তারই কি প্রতিচ্ছবি? ওয়ান অফ দ্য রিজনস, আমি বলবো না যে দিস ইজ দ্য অনলি রিজন, বাট ওয়ান অফ দ্য রিজনস যে এই অনিশ্চয়তা আমি যেটা বললাম যে 5টা ব্যাংকে কি শেষ নাকি আরও আছে, তো এই যে একটা অনিশ্চয়তা, সেটার তো একটা প্রতিফলন আমরা দেখতে পাবো। আপনি যদি দেখেন যে গত 3 মাসের মধ্যে most of the banks have lost significant value in the stock market, right? And the leasing companies or the non-banking financial. তার মানে হচ্ছে যে আপনার এটার একটা রিফ্লেকশন তো অবশ্যই মার্কেট আছে। এটা ছাড়া অন্যান্য রিজন আছে, যেমন there is a political uncertainty. আপনার হঠাৎ করে আমরা দেখলাম যে একটা পলিটিক্যাল রেজুলেশন আসলো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আমি বলছি যে এই বছর মে মাসের দিকে, এবং তারপর থেকে দেখেন যে আপনার মার্কেট কিন্তু তখনও 300-400 কোটি দিয়ে ছিল, সেখান থেকে আমরা 1,500 কোটিতে চলে গেল। কারণ সবাই জানলো যে দেয়ার উইল বি অ্যান ইলেকশন, দেয়ার উইল বি অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। সেখানে ধরেন ইলেক্টেড গভর্নমেন্ট ইজ এ প্রি রিকুইজিট ফর এ ক্যাপিটাল মার্কেট, মানে ফর সাউন্ড ক্যাপিটাল মার্কেট। তারপর আবার দেখলাম যে গত 2 মাস ধরে ধরেন আপনার কিছুটা আনসার্টেনিটি আসলে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কি হবে না। সো দেয়ার আর লট অফ ইপস অ্যান্ড পার্টস। সেখান থেকে ফরেন ইনভেস্টরদের জন্য এটা একটা ভালো মেসেজ না, লোকাল তো অবশ্যই না, ফরেনারদের জন্য না। তো সেইটারই আপনার ধরেন মানে দ্য পলিটিক্যাল আনসার্টেনিটি ওয়াজ দ্য আদার রিজন। বাট এটা কি অনেক বড় রিজন? I mean, if you ask me for the investment, the political reason is the main reason. যদি মানে যদি স্থিতিশীল সরকার না আসে, আমরা যতই চেষ্টা করি, দ্য ইনভেস্টমেন্ট উইল নট কাম। এখন ধরেন কারণ একটা পলিটিক্যাল গভর্নমেন্টের একটা টেনিওর আপনি নিয়ে আসছেন 5 বছরের জন্য। এই 5 বছরের জন্য আপনার মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যে আপনার 5 বছর মেয়াদি আপনার প্ল্যান থাকবে, আপনি কোথায় নিয়ে যাবেন দেশকে, আপনার অর্থনৈতিক পরিকল্পনা কী হবে, আপনার ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসিগুলি একদম ক্লিয়ার থাকবে। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য যেটা হয় সেটা তো হচ্ছে যে আপনি শর্ট লিভড। আপনি মানে ধরেন এবার 1.5 বছর বা একটু বেশি হয়তো আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, বাট ইন নর্মাল কেসেস 6 মান্থ বা ম্যাক্সিমাম ইয়ার, যে সেখানে তো আপনি খুব বেশি অর্থনৈতিক পরিকল্পনা দিতে পারেন না। তো যার দরুন আমি যেটা দেখি, যেহেতু আই এম ডিলিং উইথ দ্য ফরেন ইনভেস্টার্স, দে আর স্টেইং অন দ্য সাইড লাইন। মানে আমি আপনাকে একদম মানে আপনি তো জানেন যে উই হ্যাড এ
বিগ ফরেন ইনভেস্টর সামিট ইন আগস্ট, রাইট? সেখানে যারা আসছে, মোর দ্যান 100 ফরেন ইনভেস্টর্স কেম, এবং দে আর ভেরি হ্যাপি উইথ বাংলাদেশ। কিন্তু দ্য ইস্যু ইজ দে আর ওয়েটিং ফর দ্য ইলেকশনস টু বি হেল্ড ইন ফেব্রুয়ারি, বা যখনই এটা যত তাড়াতাড়ি হয়। নির্বাচিত সরকার। হ্যাঁ, নির্বাচিত সরকার ইজ এ প্রিরিকুইজিট। আর এখন ধরেন আপনার ডেমোক্রেসি ইজ এ বিগ ফ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য ইনভেস্টমেন্ট। এখন আপনি বলতে পারেন যে চায়না ইজ এ ভেরি ডিফারেন্ট কেস, ইটস অ্যান অ্যাবসলিউট ডিফারেন্ট এক্সেপশন। কিন্তু এছাড়া আপনার ধরেন ডেমোক্রেসি, মানে প্রিভেইলিং ডেমোক্রেসি ইজ এ রিকোয়ারমেন্ট। তো এর ভেতরে যে আমরা যে দেখলাম যে বাজারটা উঠে গেল, প্রায় 1,500 কোটি টাকাতে থেকে গেল এবং এরপরে কমে গেল। অনেক ক্ষেত্রে আসলে স্ক্যামের কথা উঠে এরকম সময়, যখন বাজারটা হুট করে উঠে যায়, কমে যায়, আবার বেড়ে যায়। এখন আমাদের যে বাজার অবস্থা, তাতে কি আসলে স্ক্যাম করার কোনো সুযোগ বা এরকম কি কোনো আপনাদের কোনো অ্যানালাইসিস কি দাঁড়ায়? প্রথম হচ্ছে যে আপনার যখন মার্কেট ছোট থাকে, আমরা যেটাকে বলছি ভলিউম কম, সেই ভলিউমে আপনার ধরেন আমরা স্ক্যাম যেটা বলি, বা একটা সিন্ডিকেটেড আপনার ট্রেডিং করা, সেগুলির সম্ভাবনা কমে যায়। মার্কেটে ভলিউম থাকতে হবে আপনার, যদি যেটার কথা বলছেন যে বিগ স্ক্যামের জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম ধরেন এই যে আপনার ম্যানিপুলেশন আমরা যেটাকে বলি, ব্যাড প্র্যাকটিসেস, সেগুলি ধরেন যে কোনো সাইজের মার্কেটই এটা থাকবে, যে কোনো মার্কেটই থাকবে। ইটস নট অন দ্য স্টক মার্কেট। আপনি গোল্ডের মার্কেট দেখেন, আপনি কমোডিটি মার্কেট দেখেন, আপনার কারেন্সি মার্কেট দেখেন, আপনি যেটাই দেখেন, ম্যানিপুলেশন সব মার্কেটই থাকবে, বাট এক্সটেন্টটা কত। যে এখন ধরেন আমাদের এখানে যখন ভলিউমটা কমে যায়, তখন আপনার এটার এক্সটেন্টটা কমে আসে, কিন্তু যখন এটা বাড়ে তখন এক সুযোগটা ক্রিয়েট হয়। তার মানে এই না যে একদম এটা হয়, বাট এটা একদম 100% এটা আপনি মার্কেট থেকে রিমুভ করতে পারবেন না। বাট এটাকে ধরেন সহনশীল পর্যায়ে আমরা যেটাকে বলি, সেটা মানে একটা টলারেবল লিমিট রাখতে হলে আপনাকে গভর্নেন্সটা অনেক স্ট্রিক্ট করতে হবে। গভর্নেন্স টু স্টার্ট উইথ ফ্রম দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড দেন বাই দ্য বিসেক। যে আমরা যদি গভর্নেন্সটা, অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করতে পারি অফ দ্য লিস্টেড কোম্পানিজ, সেখানে আমরা এটা আপনার মোটামুটিভাবে এনশিওর করতে পারবো। কারণ আপনার কোম্পানি যদি ভালো হয়, কোম্পানি ধরেন যদি একটা খুব ভালো কোম্পানি নিয়ে আপনি ম্যানিপুলেশন করেন, তারপরেও আপনার ধরেন দ্য ইনভেস্টার্স উইল নট বি ডিপ্রাইভ এট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ দ্য কোম্পানি ইজ ডুইং এক্সিলেন্ট। আমাদের এখানে আপনি ধরেন 90s যখন মার্কেটটা পুরোপুরিভাবে ওপেন হয়, তখনও ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু ম্যানিপুলেশন হলো আমাদের কোম্পানিগুলির, ব্যাঙ্কগুলির গ্রোথ ওয়াজ ট্রিমেন্ডাস, যার ধরুন যে মানে আলটিমেটলি ধরেন লুজিং এন্ডে কেউ থাকে না। কিন্তু যেটা হয় যে আমাদের এখানে ধরেন এখন মানে আনফর্চুনেটলি আমাদের এখানে যে 400 কোম্পানি লিস্টেড আছে, তার মধ্যে ধরেন আপনি 30-40টাও গ্রোথ কোম্পানি পাবেন না। সো দ্যাটস দ্য প্রবলেম। এই আমরা এখানে যেটা এনশিওর করতে হবে যে আমাদের কোম্পানিগুলি সাস্টেনেবল, গ্রোথটা আমরা মানে গ্রোথ কোম্পানিজ যেগুলি বলি, সেগুলিকে আমরা আনার চেষ্টা করতে হবে, রাখতে হবে মার্কেটে। এবং আপনার যে শেয়ারগুলি থাকবে বা স্টকগুলি থাকবে, কোম্পানিগুলি থাকবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি মোটামুটিভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এনশিওর করতে হবে, তাদের অ্যাকাউন্টিং প্রসিজিওর, অডিটিং প্রসিজিওর, এই ব্যাপারগুলি করে আমরা মার্কেটে ম্যানিপুলেশনটা কমিয়ে নিয়ে আসতে পারবেন। মার্কেট ম্যানিপুলেশন হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে যখন আপনার কোম্পানির কোয়ালিটি অফ দ্য স্টকস আর নট গুড, অ্যাট দ্য সেম টাইম ম্যানিপুলেশন হচ্ছে, সেখানে দ্য ইনভেস্টার্স উইল বি দ্য আলটিমেট লুজার্স, দে উইল গেট ডিপ্রাইভড। আপনারা কি যে সিন্ডিকেট ট্রেডিং বলি বা স্ক্যাম বলি, এই সব আজ করতে পারেন, কিংবা আজ করলে কি আপনারা এটা রেগুলেটরি বডিকে জানান বা সাধারণ বিনিয়োগকারীদেরকে জানানোর কোনো সুযোগ এরকম হয়ে ওঠে? আমরা সময় সময় আপনার অবশ্যই আমরা ফ্ল্যাগ রেজ করি, মানে আমরা ধরেন স্পেসিফিক কোনো কোম্পানি নিয়ে আমরা স্টক এক্সচেঞ্জ বা আমরা বিসেকে বলি না, আমরা ওভারঅল সিচুয়েশনটা নিয়ে বলি। বাট আপনার আমাদের যেহেতু মার্কেট ছোট, যদিও আমরা 400 কোম্পানি, বাট মার্কেট যেহেতু আমরা ছোট ইন টার্মস অফ ভলিউম, এবং 400 কোম্পানি ইজ নট এ বিগ মানে স্টক মার্কেট, সেখানে আপনার যখন ম্যানিপুলেশন হয়, এটা কিন্তু আপনাকে মানে if you are in the market, you know that this company or the stock is being manipulated. মানে এটা একদম আপনি ডিসপ্রপোর্শনেটলি যদি বলেন যে না এটা জানা যায় না, এটা ঠিক না। এটা মানে আপনার ডিস্ট্রিবিউশনগুলি এমনভাবে হয় যে এটা মোটামুটিভাবে আঁচ করা যায়। এখন সাথে সাথে না করতে পারেন, একটা
ধরেন একটা নির্দিষ্ট সময় পরে করা যায়, বাট এটা একদম মানে একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড প্রপোজিশন না। মানে আপনি যদি খুব কোয়াইট মানে আপনার ভিজিল্যান্ট থাকতে হবে, মানে আমি বলছি আপনি বলতে অ্যাজ এ রেগুলেটর, এবং সেটা যদি স্টক এক্সচেঞ্জ এবং বিশেষ করে আমি সবসময় স্টক এক্সচেঞ্জের কথা বলি। আমি বিসেককে মনে করি যে ধরেন আপনার হাই টিকেট ম্যানিপুলেশন ছাড়া বিসেকের ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। স্টক এক্সচেঞ্জ এনডি এগুলি রিজলভ করা যায়। এখন স্টক এক্সচেঞ্জকে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে, স্টক এক্সচেঞ্জকে ইকুইপড করতে হবে ইন টার্মস অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ইন টার্মস অফ টেকনোলজি। বেশ কিছুদিন ধরে মার্কেটে আসি মার্জিন ঋণ নিয়ে একটু আলোচনা আছে, সেই ব্যাপারে আসলে আপনাদের বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ কথা বলেন। এই মার্জিন ঋণ নিয়ে যে আইন নীতিমালা বা নতুনভাবে যে নির্দেশনা আসছে, সেগুলোকে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন? আমাদের যে বাজার উপযোগী, আমাদের বিনিয়োগকারীরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখা দেখি বিনিয়োগকারী, তাদের বিশ্লেষণ কম, তাদের জানাশোনা কম। সেই ক্ষেত্রে এই মার্জিন ঋণটা নিয়ে আপনাদের কি বিশ্লেষণ? মার্জিন রুল তো আপনার ধরেন যখন এসছিল তখন ইট ওয়াজ ব্যাক ইন 2003, 4, 5। তখনকার সময় মার্জিন রুল যেটা আসছিল দ্যাট ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এই 20 বছরে তো ধরেন আমাদের পৃথিবী চেঞ্জ হয়েছে, অনেক প্রোগ্রেস হয়েছে, বাংলাদেশ অনেক এগিয়েছে, কমপ্লেক্সিটি বেড়েছে। তো এইসব কারণে আমরা সবাই মার্কেটে অল ইন্টারমিডিয়েটস গ্রুপ আমরা বলছিলাম যে আমাদের এটা একটা রিভিশন দরকার, একটা রিফর্ম দরকার। এই রিফর্মটা এখন আসছে। যখনই কোনো রিফর্ম আসছে এটা কিন্তু 100% কখনই সবার ফেভারেবল হবে না। কিছু লোকের ফেভারেবল হবে, কিছু লোকের হবে না। বাট এটা আসলো কেন? এটা আসার কারণটা হচ্ছে যে আমাদের একটা রেকলেস মার্জিন ইন্ডাস্ট্রি ছিল, যে যার দরুন আপনার সেটার কনসিকুয়েন্স হিসাবে আমরা যেটা হয়েছে, দেয়ার আর লট অফ এনবিআইস যারা মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হু হ্যাভ গন আউট অফ বিজনেস reckless margin trading এর জন্য। There are few banks who badly suffered and also insurance companies and individual তো অবশ্যই আছে। তো যেই ধরেন আপনার যে সার্ভিসটা, যে প্রোডাক্টটা আপনার মার্কেটে ইনভেস্টর ধরে রাখতে পারে না, বরং আপনার ইনস্টিটিউশনকে নিঃশ্বাস করে দিচ্ছে, ইন্ডিভিজুয়ালকে নিঃশ্বাস করে দিচ্ছে, তো সেটা তো লং টার্ম ওয়ার্কেবল না, এবং তাই হয়েছে, রাইট? তো যার ধরুন আমরা বলে আসছি যে আপনি জানেন কিনা জানি না, 2010 সালের যে ধস, সেই ধসের পর থেকে এখন পর্যন্ত প্রায় মানে ধরেন প্রায় 150 মার্কেট ইন্টারমিডিয়েটস লাইক সে মার্চেন্ট ব্যাংকস, এনবিএফআইস, ব্যাংকস অ্যান্ড ব্রোকারেজ একটা রেগুলেটরি ফোরবিয়ারেন্সের উপরে টিকে আছে। তো সেটা তো আপনার ধরেন অনন্তকাল চলবে না, মানে ইউ হ্যাভ টু এন্ড অল দিস থিংস অ্যাট ওয়ান পয়েন্ট। তো সেজন্য রিফর্মটা ওয়াজ নেসেসারি। অ্যান্ড রিফর্মটা আসার পরে আমি যেটা বললাম যে ইটস নট গোয়িং টু ফেভার এভরিওয়ান। এখন আমরা যেটা বলছি তো বেশিরভাগের ফেভারে আছে কি? লং রানে হবে, কারণ এখন তো আপনার ধরেন একটা ইনডিসিপ্লিন মার্কেট থেকে আপনার ডিসিপ্লিন মার্কেটে আসছেন। এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনের সময় আপনার এটা সাফার আর বেশি হবে। ইটস গোয়িং টু বি এ পেইনফুল এপিসোড। বাট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে ধরেন যেটা আসছে সেটা নিয়ে আমরা আবার ধরেন 20 বছর বসে না থেকে এটা পিরিয়ডিক্যালি আমাদের এটা রিভিশন করা উচিত। যেটা আসছে ধরেন সেটা যদি ওয়ার্কেবল না হয় সেটা নিয়ে কিন্তু আমরা উইদিন এ মান্থই বসতে পারি, এবং বসা উচিত। অ্যান্ড আপনার জানা ইনফরমেশনের জন্য আমি বলছি যে অ্যাকচুয়ালি আমরা আজকেই উই আর গোয়িং টু সাবমিট এ লেটার টু দ্য রেগুলেটরি অথরিটিস উইচ ইজ বিসেক, যে টু সিট টুগেদার অন সার্টেন ইস্যুস। মানে এগুলি তো ধরেন কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, কন্টিনিউয়াস প্রসেস। আমি একটা জিনিস দিলাম এবং এটা স্ট্যাটিক হয়ে থাকবে 10 বছর, এইভাবে তো মার্কেট চলে না। আপনাকে মার্কেট চালাতে হলে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান ওপেন মাইন্ড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে রিফর্মস আর অলওয়েজ এ কন্টিনিউয়াস প্রসেস, যেটা নিয়ে বসে থাকা হবে না। যখনই দরকার হয় রিভিশন করবেন, রিভিউ করে এটা চেঞ্জ করতে হবে। তো সেটাই আমরা বিসেককে আজকে বলবো যে এটা নিয়ে একটু বসার জন্য উইথ দ্য মার্কেট ইন্টারমিডিয়ারিজ লাইক সে 10 টপ ব্রোকার্স বলেন, 10 টপ মার্চেন্ট ব্যাংকস, যে আসার পরে এটা কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, এটা কি আবার একটু বিবেচনা করা যায় কি না, যদি করা যায় কোথায় করা যায়। বাট আমরাও রিকোয়েস্ট করব যে মানে এই যে কনসালটেশনটা, ডায়ালগটা যাতে কন্টিনিউয়াস চলে। এখানে একটু জানি যে আমাদের যে বাজারটা খুবই ছোট, আমরা টেকসই করতে পারি না, এটা নিয়ে আপনারা সবসময় বলে থাকেন, বিভিন্ন সময় সুপারিশ দিয়ে থাকেন। বিনিয়োগকারীরা মাঝে মাঝে বাজারে আসে, বাজার থেকে চলে যায়, আমরা সবসময় দেখি। তাদের সেবা দেওয়ার জন্য আপনারা যারা আছেন, ব্রোকার হাউসগুলো আছে, তাদের বিজনেসটা কেমন চলছে? অবশ্যই ভালো চলছে না, কারণ আমি যেটা বললাম যে 500 কোটি টাকার ভলিউমে নো মার্চেন্ট ব্যাংক ক্যান সার্ভাইভ।
নো অ্যাসেট ম্যানেজার অ্যান্ড নো ব্রোকারেজ, ইম্পসিবল টু সার্ভাইভ, কারণ ভলিউম নাই। আপনার আমাদের এখানে একটা হচ্ছে যে টু মেনি মার্চেন্ট ব্যাংকস, টু মেনি অ্যাসেট ম্যানেজার্স অ্যান্ড টু মেনি ব্রোকার্স, সেটা একটা সমস্যা। সেই সমস্যার পরে ধরেন ভলিউমটা, মার্কেট ভলিউম, তা তো আরও বড় সমস্যা। এই ভলিউম ইট ইজ নট সাস্টেনেবল ফর এনি অফ দ্য মার্কেট ইন্টারমিডিয়ারিজ। এটা আমাদেরকে 2000 কোটি টাকা নিয়ে যেতেই হবে, এবং নিয়ে যেতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউ নিড টু ব্রিং নিউ কোম্পানিজ। এটা তো অনেক দিন ধরে কাজ চলছে, এবং কিছুদিন আগে আমরা একবার খুব বেশ তোড়জোড় শুনছিলাম। না, এটা তো হচ্ছে না। দেখেন আপনার একাডেমি একটা মিটিং হলো, উইচ ওয়াজ প্রিসাইডেড ওভার বাই দ্য চিফ অ্যাডভাইজার। উনি নিজে 6টা দিক নির্দেশনা দিলেন, এর মধ্যে একটা দিলেন যেটা আমাদের অনেক দিনের দাবি, যে স্টেট ওন এন্টারপ্রাইজকে মার্কেট আনা। এই যে আজকে ধরেন প্রায় 6 মাস চলে গেল, এখন পর্যন্ত আমরা ইন্ডিকেশন পাচ্ছি না যে উইদিন ফেব্রুয়ারি, মানে এই সরকারের মেয়াদকালে আদৌ কোনো কোম্পানি আসবে কি আসবে না। তো এখন ধরেন এটা তো অনেক, মানে ইটস এ হিউজ প্রবলেম যে আপনি সরকারি শেয়ার বাজারে আসতেই যদি আপনার দিচ্ছেন না, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট চিফ অফ দ্য গভর্নমেন্ট ইজ সেইং, সেখানে আপনার প্রাইভেট সেক্টরের কোম্পানি আনা তো উড বি মোর চ্যালেঞ্জিং। তো এই যে আমাদের সাপ্লাই সাইড আমাদের ইজ ভেরি উইক, এই সাপ্লাই সাইডটা যদি আমরা ইমপ্রুভ করতে না পারি তাহলে এই মার্কেট ডিফিকাল্ট টু সাস্টেইন। সরকারি প্রতিষ্ঠানগুলো যে আসার উদ্যোগ, যেটা বললেন যে প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে, এরপরে ওই প্রতিষ্ঠানগুলো আপনাদের সাথে কি কোনো কিছু বলেছে বা কোনো কিছু জানিয়েছে যে আমরা আসলে আসবো কি আসবো না, বা এই প্রক্রিয়ায় আছি, সেগুলো সম্পর্কে আপডেট আছেন আপনারা? আমরা তো ধরেন প্রতিনিয়ত যেটা হচ্ছে কি, আমরা আমাদের যারা কনসার্ন, আমাদের যতটুক পর্যন্ত আমরা রিচ আউট করতে পারি ততটুক পর্যন্ত আমরা কন্টিনিউয়াস প্রসেসে উই হ্যাভ বিন হ্যামারিং যে আমরা উই নিড নিউ শেয়ারস। এখানে ডিরেক্টিভস আছে ফ্রম দ্য চিফ অ্যাডভাইজার মহোদয়, আর যে পরে তো আর আমরা কোথাও যাওয়ার জায়গা নেই। তো কিন্তু তারপরে ধরেন আপনার মিটিং হচ্ছে, যেটা গত 15 বছর শুনে আসছি, মিটিং হচ্ছে, কিন্তু মিটিং অনন্তকাল চলে আসছে, কিন্তু মিটিংয়ের কোনো রেজাল্ট আসছে না। কিন্তু আপনার একটা কোম্পানি, আমি আপনাকে বলি, খুব বেশি দূর যেতে হবে না, লাইক সে আপনার ধরেন ইন্টারকনের 5% ইজ পাবলিকলি লিস্টেড এবং 95% ইজ বিং হেল্ড বাই দ্য গভর্নমেন্ট। দিস কোম্পানি হ্যাজ বিন লুজিং মানি লাইক এনিথিং। কিন্তু ধরেন অন্যান্য যে হোটেলগুলি ঢাকায় আছে সেগুলি অল আর মেকিং মানি। তো সেখানে আপনার একটা সরকারি কোম্পানি, মানে স্টেট অফ দ্য আর্ট অ্যাসেট ইন দ্য হার্ট অফ দ্য সিটি, সেটা আপনার বছর পর বছর লস করতেছে, কিন্তু সেটা শেয়ার পাবলিকলি দেওয়া হচ্ছে না। সেটার জন্য তো আর আপনার ধরেন ইউ ডোন্ট হ্যাভ টু গো টু দ্য হাইকোর্ট ফর এ রুলিং। এটা তো সরকারের সিদ্ধান্ত। সরকার যদি মনে করে যে না, আমার এখানে 5%-এর জায়গায় আমি আরও 45% আরও, আমি তো মনে করি যে এটা পুরোটাই প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া উচিত, আর অ্যাটলিস্ট লার্জলি প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া উচিত, বিকজ ইউ হ্যাভ বিন লুজিং মানি। মানে একটা সুপার ডুপার অ্যাসেট ক্লাস নিয়ে আপনি যদি বসে থেকে টাকা লস করেন, সেটা তো ধরে রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তো সেটাও তো আপনার দেওয়ার জন্য অনেক মিটিং করা দরকার নেই। তো এই ধরনের অনেকগুলি কোম্পানি আছে যেগুলি ধরেন মানে অলরেডি লিস্টেড, হ্যাঁ, শুধু যেটা করতে হবে যে আপনাকে আরও ডাইলুট করতে হবে ফ্রম দ্য গভর্নমেন্ট স্টেক। আচ্ছা, তারপরে দেয়ার আর ফিউ কোম্পানিজ ইন দিস ওন বাই দ্য গভর্নমেন্ট, যারা রেডি আছে, মানে সরকার থেকে বলছে যে রেডি আছে টু গেট দেম লিস্টেড, কিন্তু আসছে না। এখন কোথায় আটকে আছে, যেহেতু আমাদের মানে উই ডু নট হ্যাভ অ্যাক্সেস টু দ্য মিনিস্ট্রি লেভেল, আমরা জানি না যে আসলে কেন আসছে না। কিন্তু আসা তো উচিত, মানে আসার কোনো, মানে না আসার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসছে না। কিন্তু আসছে না, এবং এটা হয়ে আসছে তো যুগের পর যুগ। তো এই ক্ষেত্রে আসলে আমরা যখন যে বাজার ভাইব্রেন্ট করতে চাই, বাজারটা শক্তিশালী করতে চাই, এবং আমরা আমাদের দেখা যেটা আর কি খুব প্রকাশ্যে সাদা চোখে দেখা, যে বাজারটা আসলে শেয়ার বাজারটা নিয়ে আসলে আমরা কতটুকু মানে বলি অর্থনীতির একটি বড় ভিত, শক্তিশালী একটি স্তম্ভ, কিন্তু সেইভাবে আসলে আমরা কি নার্চার বা দেখভাল করি? দেখি আমাদের দূর থেকে দেখা, আমরা আচ্ছা ঠিক আছে শেয়ার বাজার চলছে, আপনাদের বিশ্লেষণও কি এরকম? আমাদের বিশ্লেষণ আপনার মানে আপনি যেটা বলেছেন সেটা তো আমি মনে করি সারা বাংলাদেশের বিশ্লেষণ, যেটা আমরা বলি লিপ সার্ভিস। সবাই মানে মুখে বলছে কিন্তু আসলে কাজটা করছে না। কিন্তু এই শেয়ার মার্কেট ছাড়া এখন তো ধরেন বাংলাদেশ ব্যাংক নিজে বলছে যে বা আপনি মাল্টিল্যাটারাল সবাই বলছে যে এই শেয়ার মার্কেটের ডেভেলপমেন্ট ছাড়া আমাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ অর ক্রাইসিস দ্যাট উই হ্যাভ বিন গোয়িং থ্রু, সেটা কোনো রেমেডি নাই। কালকে উই হ্যাড এ ইসলামিক ফাইন্যান্স সামিট, রাইট? সেখানে মূল বিষয় কী ছিল
যে আপনার শর্ট টার্ম ডিপোজিট আর লং টার্ম ফান্ডিং ইজ আনসাস্টেনেবল। ওখানে স্পেসিফিকলি কয়েকটা দেশের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে ধরেন মিড 90s ইন্দোনেশিয়ার অবস্থা কী ছিল, মালয়েশিয়ার অবস্থা কী ছিল, কীভাবে ওনারা বেরিয়ে আসছে, রাইট? সেখানে ইসলামিক প্রোডাক্ট যেটা কিনা অনেক লং টার্ম প্রোডাক্ট ইজ ওয়ান অফ দ্য সলিউশনস। ক্যাপিটাল মার্কেট ইজ আনঅ্যাভয়েডেবল। ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্ট ছাড়া আপনার এই যে পুঁজির যোগান, এটা তো ব্যাংকের পক্ষে দেওয়া সম্ভব না। এবং ব্যাংক দিতে যে আজকে যেটা হচ্ছে 50% অফ দ্য ব্যাংকস হ্যাভ বিকাম আই উড সে ডিসফাংশনাল। মানে আমার এখানে 60টা ব্যাংক যদি আমরা ধরে নিয়ে আসে, আমরা বাংলাদেশি ব্যাংক ধরেন 50টা বা 45 to 50 ব্যাংকস যেগুলো আছে, 50% অফ দ্য ব্যাংকস হ্যাভ নো ক্যাপিটাল টু সার্ভাইভ। এক্ষেত্রে তো শেয়ার বাজার বড় ভূমিকা রাখতে পারে। শেয়ার বাজারেই তো একমাত্র ভূমিকা রাখতে পারে। এখন আপনি শেয়ার বাজার অ্যামাউন্ট থেকে শুরু করে ছোট যে কোনো মাত্রাতে বিনিয়োগের যোগান দিতে পারে। আমাদের প্রথম ধরেন 7টা-8টা ব্যাংকের মোটামুটিভাবে ক্যাপিটাল এডিকুয়েসি আছে। তারপরে ব্যাংক যেগুলি আছে মানে দে আর গুড কেস টু সার্ভাইভ, বাট দে আর সিরিয়াস শর্টেজ অফ ক্যাপিটাল। সাইফুল ভাই, এই যে আমরা বলছি যে আসলে আমাদের নীতিগত সিদ্ধান্ত বলি বা আইনগত যে সার্ভিস সেবার পরিধি সবকিছু নিয়ে আমরা বললাম, আমরা ছোট পরিসরে আমরা একদম শেষের দিকে আসছি। আপনার যারা সাধারণ বিনিয়োগকারী তাদের প্রবণতাটা হচ্ছে একজন শেয়ারের বাজারে যাচ্ছে সেই দেখে যাচ্ছে, একজন ওই কোম্পানির শেয়ার কিনছে সেইটা দেখে কিনছে। তো তাদেরকে আসলে একটা সাস্টেইন বিজনেস, এটা তো তার জন্য বিজনেস। সাধারণ বিনিয়োগকারীদের আসলে বিনিয়োগের ক্ষেত্রে পরামর্শটা কি দিবেন? কোন দিকটা আসলে তারা বিবেচনা করে একটা শেয়ারে ইনভেস্ট করবেন বা সেই শেয়ারটা কতদিন পর্যন্ত রেখে তারা বিক্রি করে আবার কিনবেন? এই ছোট করে একটু পরামর্শ সাধারণ বিনিয়োগকারীদের। প্রথম হচ্ছে যে আপনি যদি আমাকে বলেন, আমি বলবো যে সাধারণ বিনিয়োগকারী ইন্ডিভিজুয়াল যারা ইনভেস্টার্স, আনলেস মানে ইউ হ্যাভ দ্য রিকোয়ার্ড নলেজ, মানে আপনার শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট বা ফাইন্যান্সিয়াল ম্যাথোডোলজির ব্যাপারে যদি আপনার লিটারেসি মোটামুটিভাবে এডিকুয়েট না হয়, আপনি ইন্ডিভিজুয়ালি আপনি ইউ ডোন্ট ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট। আমি আপনাকে বলবো মানে এটা তো অন্য বিনিয়োগের মতো জায়গা না। না, এখানে আপনি অন্যকে দেখে বিনিয়োগ করা, পৃথিবীর কোনো বিনিয়োগে অন্যকে দেখে বিনিয়োগ করতে পারা ঠিক না। আপনাকে জেনে বিনিয়োগ করতে হবে। যদি আপনার ওই পরিমাণ পর্যাপ্ত জ্ঞান না থাকে, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে টু গো টু অ্যান অ্যাসেট ম্যানেজার অর এ পোর্টফোলিও ম্যানেজার। এখন আমাদের এখানে ধরেন ইটস এ catch-22 সিচুয়েশন, যে আমাদের এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা বা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই। আমরা কেন করে নাই, আমরা উই অল নো দ্য রিজনস, বাট যেটা চলে গেছে সেটা নিয়ে কথা বলতে চাই না। মিউচুয়াল ফান্ড নতুন রেগুলেশন আসছে, সেই নতুন রেগুলেশন দরকার হলে আবারও রিভিশন করে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট ছাড়া আপনি এই যে সমস্যাগুলি থেকে আমরা কোনোদিন বেরোতে পারবো না। আমাদেরকে উই নিড টু কাম আপ উইথ দ্য অ্যাসেট ম্যানেজার, যারা কিনা আপনার এই যে ক্ষুদ্র বিনিয়োগকারী বা ইন্ডিভিজুয়াল বা রিটেল বিনিয়োগকারী যারা ইনভেস্ট করতে চায়, বাট দে ডু নট হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট দ্য স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট অর দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, আমাদেরকে রিডাইরেক্ট করতে হবে টু দ্য অ্যাসেট ম্যানেজার্স। বাট এই অ্যাসেট ম্যানেজার যে ক্লাসটা, সেটা আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের এটা আনফর্চুনেটলি তৈরি হয় নাই। এবং এখানেই রেগুলেটরদের প্রধান ভূমিকা কি? ফ্যাসিলিটেটর। আপনি তো রেগুলেট করবেন পরে, আগে তো আপনাকে ফ্যাসিলিটেট করতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য মার্কেট, রাইট? এখন যেটা উচিত, বিসেক, স্টক এক্সচেঞ্জ, দ্য গভর্নমেন্ট, সবার যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেখানে আমরা প্রচুর অ্যাসেট ম্যানেজার তৈরি করতে পারি। প্রচুর মানে নট 100, আমি বলেছি মানে ধরেন অন্তত, হ্যাঁ, মানে 20-30টা অ্যাসেট ম্যানেজার থাকে, যাদের কাছে আমরা সব বিনিয়োগকারীদেরকে ডিরেক্ট করতে পারি যে ইউর মানি উইল বি সেফ, ইউ গো দেয়ার। এই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট না করা পর্যন্ত আমরা সাধারণ বিনিয়োগকারীদেরকে ওনাদের টাকা হারানোর চেয়ে রোধ করাটা খুব মুশকিল। আমরা চাই আসলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারের সুরক্ষা পাক, অ্যাসেট ম্যানেজার তৈরি হোক, আইনের সুরক্ষা পাক, নতুন কোম্পানি আসুক, পুঁজিবাজার বেশ শক্তিশালী হয়ে উঠুক। এবং একই সাথে যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, যে 5 ব্যাংকে একীভূত 5 ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীরা তাদের একটি আস্থার জায়গা তৈরি হোক, তারা কিছু পাক, তাদের বিনিয়োগের অংশ হোক বা পুরো অংশ হোক, বা কিংবা তারা অন্য কোনো, যেটা বললেন যে অন্য কোনো কোম্পানির মাধ্যমে তাদের বিনিয়োগ কিংবা শেয়ার লেনদেন শুরু হোক। কারণ সামনে আরও ব্যাংক, আরও আর্থিক প্রতিষ্ঠান আছে। তো সব কিছু মিলে আসলে একটা শক্তিশালী শেয়ার বাজার খুবই কাম্য। সেই জায়গা থেকে রাজনৈতিক স্থিতিশীল সরকার, রাজনৈতিক স্থিতিশীলতাটা নিশ্চিত হোক। সাইফুল ভাই, আমাদের সময়ের আলাপে আসার জন্য আপনাকে
অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম শেয়ার বাজারের বর্তমান অবস্থান, এবং সেই শেয়ার বাজারের বর্তমান অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে আমরা যেটা জানলাম, আসলে সরকারের যেমন উদ্যোগ নিতে হবে এবং শক্তিশালী উদ্যোগ নিতে হবে নতুন কোম্পানি নিয়ে আসার ক্ষেত্রে, এবং বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে আসলে সচেতন হওয়ার, তাদেরকে আসলে জানা বোঝার কোনো বিকল্প নেই শেয়ার বাজারে টিকে থাকতে হলে, শেয়ার বাজারকে শক্তিশালী করতে। আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন সময়ের।